হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটি হলো পলিমার। পলিমার সম্পর্কে তোমরা আগেও জানো, এই বিষয় সম্পর্কে আগেও পড়েছো। পলিমার এই শব্দটি আসছে গ্রিক শব্দ থেকে। পলি পলি মানে বহু বা অনেকগুলি, আর মেরস মেরস মানে খণ্ড, এটা গ্রিক শব্দ, অর্থাৎ বহু সংখ্যক খণ্ড একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে জিনিসটা গঠিত হয় সেই জিনিসটাকে আমরা পলিমার বলে থাকি। এইখানে এন সংখ্যক অণু যুক্ত হয়েছে, দিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা পরপর যুক্ত হয়ে রয়েছে, তাহলে এইটা পলিমার। এই যেটি পরপর যুক্ত হয়ে গিয়ে পলিমারটি গঠন করেছে তাদেরকে মনোমার বলা হয়। অনুরূপভাবে এ আর বি সংখ্যক অণু পরপর এইভাবে যুক্ত হয়েছে, এ বি দিয়ে যে যৌগটা গঠিত হয়েছে সেটি হলো পলিমার। পলিমার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহৎ আকার অণু গঠন করে, যাদের আণবিক গুরুত্ব 10,000 বা তার থেকে বেশি কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, তাকে পলিমার বলে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরপর যুক্ত হয়েছে, এখানে শেষ হয়নি, আমরা এখানে ড্যাশ লিখেছি, অর্থাৎ এটা আরও চলবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন আমরা দেখতে পাচ্ছি, সমযোজী বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এইভাবে সৃষ্টি বৃহৎ আকারের অণু, যাদের আণবিক গুরুত্ব 10,000 বা কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, এদেরকে আমরা পলিমার বলে থাকি। যেসব ক্ষুদ্র অণু থেকে পলিমার গঠিত হয় তাদেরকে আমরা মনোমার বলি, অর্থাৎ এই উদাহরণে এ হচ্ছে মনোমার, এই উদাহরণে এ এবং বি উভয় হলো মনোমার। আমরা আর একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, ইথিলিনকে নেওয়া হয়েছে এন সংখ্যক 170 ডিগ্রি উষ্ণতা থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে উচ্চ চাপে। আমরা দেখতে পাচ্ছি যে এরা পরস্পর যুক্ত হয়ে গেছে, বহু সংখ্যক অণু পরপর যুক্ত হয়েছে। এটাকে আমরা লিখতে পারি না, এখানে আমরা ইনকমপ্লিট রেখে দিচ্ছি, এখানটা তো ইনকমপ্লিট রেখে দিয়েছি, অর্থাৎ আমরা একটা অংশকে শুধু ধরে রেখেছি। এইটাকে আমরা সংক্ষেপে লিখি এইরকমভাবে, আমরা শিখব CH2 থার্ড ব্র্যাকেট হোল N, এইটা হলো পলিমার। এটা মনোমার, কারণ এই জিনিসটা দ্বারাই পলিমারটা গঠিত হয়েছে। এখন আমরা দেখব স্ট্রাকচারাল ইউনিট অফ এ পলিমার, অর্থাৎ একটা পলিমারের গঠনমূলক একক। মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে তাকে পলিমার অণুর গঠনমূলক একক বলে। অর্থাৎ মনোমারের যে অংশটা পলিমার গঠনে কাজে লাগে তাকেই আমরা পলিমারটির গঠনমূলক একক বলে থাকি। যেমন CH2 ডবল বন্ড CH2 N সংখ্যক নেওয়া হয়েছে ইথিলিন, এটা মনোমার, এটা পলিইথিলিনের সংকেত। পলিইথিলিন আমরা দেখতে পাচ্ছি যে মনোমারের এই অংশটা পরপর যুক্ত হয়েছে, বা মনোমারের এই পাই বন্ধনটা ভেঙে গেছে, দিয়ে এইরকমভাবে এইদিকে যুক্ত হচ্ছে, এইভাবে যুক্ত হচ্ছে, অর্থাৎ পলিমার গঠনে মনোমারের এই রকম একটা অংশ ব্যবহার হচ্ছে। এইটিকেই বলা হয় পলিমারটির গঠনমূলক একক। আমরা নেক্সট আর একটা উদাহরণ নিচ্ছি, এখানে ভিনাইল ক্লোরাইড, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড, N সংখ্যক নেওয়া হয়েছে, আমরা পলিমার পেয়েছি, এখানে হোল N হতো, হোল N, এইটি হলো PVC পলিভিনাইল ক্লোরাইড, এটা পলিমার। আমরা দেখতে পাচ্ছি মনোমারের
এই পাই বন্ধনটা ভেঙে গেছে, দিয়ে এদিকে একটা বন্ধন করেছে, এদিকে একটা বন্ধন করেছে, এইভাবে পরপর যুক্ত হয়েছে। তাহলে এই পিভিসির স্ট্রাকচারাল ইউনিট অর্থাৎ গঠনমূলক একক হলো এইটি, CH2 এক বন্ধন, CH2Cl, এই এক দ্বিবন্ধনটা ভেঙে এদিকে যুক্ত হচ্ছে, আবার এদিকে যুক্ত হচ্ছে। নেক্সট আমরা দেখতে পাবো যে এখানে একটা অ্যালকোহলকে নেওয়া হয়েছে, গ্লাইকল N সংখ্যক অণু, আর এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড বেনজিন, এখানে একটা COH মূলক যুক্ত আছে, ঠিক প্যারা অবস্থানে আর একটা COH মূলক যুক্ত আছে। এটাও মনোমার, এখানে এটাও মনোমার। আমরা দেখতে পেরেছি যে পলিমারটি গঠিত হয়েছে, তার নাম পেট, পলিইথিলিন টেরিথেলেট, পলিইথিলিন টেরিথেলেট। এর সংকেত OCH2CH2O, C ডবল বন্ড ও, বেনজিন রিং C ডবল বন্ড ও। আমরা দেখতে পাচ্ছি যে এইটা পলিমারের যে গঠন বা সংকেত, সেখানে দেখতে পাচ্ছি মনোমার। এই মনোমারটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলো আর নেই, অর্থাৎ তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি বা পলিমার গঠনে অংশগ্রহণ করেনি। তাহলে এর গঠনমূলক হলো OCH2CH2O, অর্থাৎ হাইড্রোজেনগুলো বেরিয়ে যাচ্ছে, তার ফলে অক্সিজেন নতুনভাবে যুক্ত হতে পারছে। এদিকেও তাই হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং নতুনভাবে যুক্ত হচ্ছে। আমরা এই মনোমারটার দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে OHটি নেই পলিমার গঠনে। আমরা দেখতে পাচ্ছি যে OHটা বেরিয়ে গেছে, ওর OH বেরিয়েছে, আর এর হাইড্রোজেন বেরিয়েছে, অর্থাৎ জল বেরিয়ে গেছে, দিয়ে এখানে এস্টার বন্ধন গঠিত হয়েছে। তাহলে পলিমার গঠনে এই মনোমারটির যে অংশটি ব্যবহৃত হয় সেটি হলো C ডবল বন্ড বেনজিন, C ডবল বন্ড ড্যাশ, আর এইখানটাতে OH লেগেছিল, যে OHগুলো চলে গেছে, তার ফলে এই কার্বনটা যুক্ত হচ্ছে, অর্থাৎ ওই OHগুলো বন্ধন বা পলিমার গঠনে অংশগ্রহণ করেনি। আমরা বুঝতে পারলাম যে পলিমারের স্ট্রাকচারাল ইউনিট কাকে বলে বা গঠনমূলক একক কাকে বলে। মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করে, আমরা দেখতে পাচ্ছি এইরূপ যদি দ্বিবন্ধন থাকে তাহলে গঠনমূলক হচ্ছে দ্বিবন্ধনটাকে সরিয়ে দিতে হবে, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন। কিন্তু যদি কার্যকারীমূলক থাকে যেমন OH, তাহলে আমাদের দেখতে হবে যে এই এর কোন অংশটা বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, অর্থাৎ এই মনোমারটার যে অংশটা যুক্ত হচ্ছে সেটা হলো এই অংশটা, দিয়ে পলিমার গঠিত হচ্ছে। অনুরূপভাবে এই মনোমারটা থেকে OH মূলক আর এদিকে OH মূলকটি নির্গত হয়েছে, তার ফলে এই মনোমারের এই অংশটুকুই শুধুমাত্র পলিমার গঠনে কাজে লাগছে। তাহলে মনোমারের যে অংশটুকু পলিমার গঠনে কাজে লাগে তাকে আমরা বলি তার স্ট্রাকচারাল ইউনিট অথবা পলিমারের গঠনমূলক একক। নেক্সট আমরা দেখব একটি পলিমারের রিপিটিং ইউনিট অর্থাৎ পুনরাবৃত্তি একক। আমরা জানি যে পলিমার মনোমারদের যুক্ত হয়ে গিয়ে পলিমার গঠন করে, অর্থাৎ মনোমারের যে অংশটা বারবার পুনরাবৃত্তি হয়ে পলিমারটি গঠিত হচ্ছে সেই অংশটিকে আমরা রিপিটিং ইউনিট বলি। পলিমার অণুতে মনোমারের যে অংশটি পুনরাবৃত্তি হয়ে সমগ্র পলিমার শৃঙ্খল গঠন করে তাকে পলিমারের পুনরাবৃত্তি একক বলা হয়। এবং আমরা এই পুনরাবৃত্তি এককটাকে আইডেন্টিফাই করি এবং ওকে থার্ড ব্র্যাকেটে মধ্যে রেখে হোল N দ্বারা আমরা পলিমারের সংকেতকে লিখি। যেমন হচ্ছে NCH2CH2, এখানে দেখা যাচ্ছে যে পরপর যুক্ত হয়ে গেছে CH2CH2CH2CH2CH2, এইখানে কিন্তু রিপিটিং ইউনিট যেটা পরপর রিপিট করছে সেটা CH2, কিন্তু মনোমারে দুটো কার্বন রয়েছে, অর্থাৎ মনোমারের যে অংশটি পুনরাবৃত্তি ঘটছে
অর্থাৎ আমরা বলবো CH2 রিপিট করছে, CH2 রিপিট করছে, CH2 রিপিট করছে। মোটেই CH2 রিপিট করছে না, কারণ মনোমারে দুটো কার্বন আছে। তাহলে মনোমারের যে অংশটা বারবার রিপিট করছে, তাহলে কিন্তু CH2 এককটা বারবার রিপিট করছে। তাহলে এর পুনরাবৃত্তি একক হলো -CH2 এইটাই বারবার যুক্ত হয়ে পলিমারটি গঠিত হয়েছে। তাহলে পলিমারের সংকেত হবে, এই পুনরাবৃত্তি একককে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে হোল এন করা হয়। তাহলে পুনরাবৃত্তি একক আমাদের ইম্পর্টেন্ট, কারণ পুনরাবৃত্তি একক আমরা প্রথমে আইডেন্টিফাই করি, তারপরে তাকে থার্ড ব্র্যাকেটে লিখে হোল এন যদি করি, তাহলে পলিমারটার সংকেতকে আমরা প্রকাশ করতে পারি। আমরা আরেকটা উদাহরণে আসছি। এখানে দেখা যাচ্ছে যে এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড, CH2 এখানে Cl, ভিনাইল ক্লোরাইড N সংখ্যক নেওয়া হয়েছে, তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে পলিভিনাইল ক্লোরাইড বা PVC এই পলিমারটা গঠন করেছে। আমরা এই পলিমারের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে মনোমারের CH2CHCl এই এককটা বারবার পুনরাবৃত্তি ঘটছে। এখানে পুনরাবৃত্তি ঘটেছে, CH2CHCl এই এককটারই পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ মনোমারের এই অংশটার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে পুনরাবৃত্তি একক হলো CH2 এখানে ড্যাশ, এটা Cl। তাহলে এই পলিমার বা PVCর সংকেত হলো ড্যাশ, থার্ড ব্র্যাকেটে আমরা এই রিপিটিং ইউনিট পুনরাবৃত্তি এককটাকে লিখেছি, দিয়ে হোল এন করেছি। এইটি হলো পলিমারটার সংকেত। আমরা আর একটা উদাহরণে আসছি, সেটি হলো আইসোপ্রিন। এই অণুটিকে বলা হয় আইসোপ্রিন অণু। তাহলে আইসোপ্রিন অণু যখন পলিমার গঠন করবে, N সংখ্যক আইসোপ্রিন অণু যখন পলিমার গঠন করবে, তখন কি হয় না, এই বন্ধনটা ভেঙে গিয়ে এদিকে যুক্ত হয় এই কার্বনটার সঙ্গে, আর এদিকে আর একটা বন্ধন করে, আবার এটাও তাই, এদিকে যুক্ত হয় আবার এদিকে বন্ধন করে। এই দুটো বন্ধন নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে এইখানে একটা পাই বন্ধন গঠন করে। আবার আমি বলছি, এই বন্ধনটা ভেঙে গেল, এইদিকে যুক্ত হলো, পাই বন্ধনটা ভেঙে গিয়ে এইদিকেও যুক্ত হলো, এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই কার্বনটা এর সঙ্গে যুক্ত হলো এইদিকে, আর এদিকে আর একটা যুক্ত হলো। তাহলে এই দুজন মিলে একটা পাই বন্ধন গঠন করলো। আমরা দেখতে পাচ্ছি গঠনের এইখানটাতে পাই বন্ধন একটা রয়েছে, এখানে পাই বন্ধন রয়েছে, এইটা এক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এই যে CH2 প্রান্তের কার্বন, সেটাও এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে CH2CH3 দ্বিবন্ধন CH2 এই এককটা মনোমারের, যেটি বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে পুনরাবৃত্তি একক হলো এই এককটি। এখানে কিন্তু দ্বিবন্ধন আছে, এবং এই পলিমারের সংকেত হবে পলিআইসোপ্রিন পলিমার। এই পলিমারটার সংকেত হবে পুনরাবৃত্তি একক, যেটা আমরা আইডেন্টিফাই করলাম, তার সঙ্গে হোল এন লিখতে হবে। এটি হলো পলিআইসোপ্রিনের সংকেত। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব, শৃঙ্খল বা দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ায় উৎপন্ন পলিমার, আমরা পলিমারাইজেশন বিক্রিয়া বলতে যে বিক্রিয়ার মাধ্যমে পলিমার গঠন হয় তাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলা হয়। পলিমারাইজেশন বিক্রিয়া দুই প্রকার হতে পারে। একটি হচ্ছে দ্রুত বিক্রিয়া, যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অংশগ্রহণ করে এবং তারা পরস্পর যুক্ত হয়ে যায়, কোনো রূপ অণু নির্গত হয় না, অর্থাৎ এদের দ্রুত বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। আরেক ধরনের পলিমার আছে, তাদেরকে কনডেনসেশন পলিমার বলা হয়, যেখানে কার্যকারী মূলকগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে। এই ক্ষেত্রে দেখা গেছে যে জলের অণু বা HCl এর অণু বা অ্যামোনিয়ার অণু নির্গত হয়। তাই আমরা বলতে পারি যে শৃঙ্খল বা দ্রুত পলিমার, অর্থাৎ যাদের ক্ষেত্রে এরকম দ্বিবন্ধন আছে, তারাই শৃঙ্খল বা দ্রুত পলিমার গঠন করবে। উৎপন্ন পলিমারের অণুর পুনরাবৃত্তি একক ও মনোমার অণুর সংকেত অভিন্ন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে
যে মনোমারের সংকেত এবং পুনরাবৃত্তি এককের সংকেতটা একই থাকছে, শুধু এখানে পাই বন্ধনটা ভেঙে যাচ্ছে, এদিকে বন্ধন এখানে বন্ধন, কিন্তু সংকেতটা একই থাকছে। ম্যাক্রোমলিকুলস অ্যান্ড পলিমার। ম্যাক্রোমলিকুলস অর্থাৎ বৃহৎ আকারের অণু, যে সমস্ত অণুর আণবিক গুরুত্ব 10,000 বা তার বেশি, তাদেরকে আমরা ম্যাক্রোমলিকুল বলে থাকি। পলিমার ম্যাক্রোমলিকুল, কারণ পলিমারের আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ হতে পারে। হীরক একটি ম্যাক্রোমলিকুল। SiO2 সিলিকা এটি একটি ম্যাক্রোমলিকুল, কারণ এদের আণবিক গুরুত্ব 10,000-এর থেকে বেশি হতে পারে। এই প্রসঙ্গে আমরা একটা বিষয় নোট করব, সেটা হলো সমস্ত পলিমার ম্যাক্রোমলিকুল, অর্থাৎ সমস্ত পলিমারের আণবিক গুরুত্ব 10,000-এর বেশি হয়ে থাকে, কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয়। যেমন আমরা উদাহরণে দেখেছি হীরক একটি ম্যাক্রোমলিকুল, কিন্তু মোটেই হীরক একটি পলিমার নয়। পলিমাররা মনোমার একক দ্বারা গঠিত হয়, অর্থাৎ একটি যৌগ থাকে যেটা মনোমার এবং তারাই পরস্পর যুক্ত হয়ে গিয়ে সমগ্র পলিমারটি গঠিত হয়। কিন্তু হীরকের ক্ষেত্রে বা SiO2-র ক্ষেত্রে কোনো মনোমার থাকে না, অর্থাৎ এরা পলিমার নয়, কিন্তু এদের আণবিক গুরুত্ব যেহেতু 10,000-এর চাইতেও বেশি, তাই এদেরকে আমরা ম্যাক্রোমলিকুল বলতে পারি। তাহলে আমরা বলতে পারি কোনো মনোমার একক দ্বারা এরা গঠিত নয়, তাই এরা পলিমার নয়। এখন আমরা আসব ক্লাসিফিকেশন অফ পলিমার। আমরা পলিমারকে বিভিন্ন উপায়ে শ্রেণীবিভাগ করি। প্রথম হচ্ছে উৎসর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। প্রাকৃতিক পলিমার, ন্যাচারাল পলিমার, অর্থাৎ যেগুলো প্রকৃতিতে আপনা আপনি ছিল সেই রকম পলিমারকে আমরা প্রাকৃতিক পলিমার বলে থাকি। আমরা সকলে উদাহরণ জানি, স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার, সেলুলোজ এটা বিটা ডি গ্লুকোজের পলিমার, প্রোটিন এটা হলো আলফা অ্যামিনো অ্যাসিডের পলিমার। আমরা জানি DNA ও RNA এরাও পলিমার, এরা নিউক্লিওটাইড অণুর পলিমার। এই সকল পলিমারগুলি উদ্ভিদ ও প্রাণীর দেহ বিভিন্ন জীবন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে বায়োপলিমার বলা হয়। তাহলে এই প্রাকৃতিক পলিমারগুলোকে আমরা আবার বায়োপলিমারও বলছি। সমস্ত প্রাকৃতিক পলিমারকে আমরা বায়োপলিমার বলতে পারি। কৃত্রিম পলিমার বা সিনথেটিক পলিমার, যে সকল পলিমারগুলো মানুষ ল্যাবে বা পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করেছে তাদেরকে আমরা কৃত্রিম পলিমার বলে থাকি। যেমন পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, পলিস্টাইরিন, এগুলো সকল হলো কৃত্রিম পলিমারের উদাহরণ। অর্ধকৃত্রিম পলিমার বা সেমি সিনথেটিক পলিমার, এটি আমাদের ইম্পর্টেন্ট। অর্ধকৃত্রিম পলিমার অর্থাৎ ন্যাচারাল পলিমার বা প্রাকৃতিক পলিমার যেগুলি পাওয়া যায় সেগুলি ধর্ম পরিবর্তন করবার জন্য তাদের মধ্যে কিছু বিক্রিয়া করানো হয়, তার ফলে যে পলিমারটি উৎপন্ন হয় তাকে বলা হয় অর্ধকৃত্রিম পলিমার। উদাহরণ হলো সেলুলোজ একটি প্রাকৃতিক পলিমার, কিন্তু সেলুলোজ নাইট্রেট, সেলুলোজের ধর্মের পরিবর্তন করা হয়েছে নাইট্রেশনের মাধ্যমে। সেলুলোজ নাইট্রেট একটি অর্ধকৃত্রিম পলিমার। সেলুলোজ অ্যাসিটেট এটি হলো একটা অর্ধকৃত্রিম পলিমার। এখন আমরা 2 নম্বর শ্রেণীবিভাগ করব, পলিমারাইজেশন পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিভাগ। পলিমারাইজেশন বলতে আমরা বুঝি যে বিক্রিয়ার মাধ্যমে পলিমার গঠিত হয় সেই বিক্রিয়াকে আমরা পলিমারাইজেশন বিক্রিয়া বলি। সাধারণত দুটো বিক্রিয়ার মাধ্যমে পলিমার গঠিত হয়। একটি হলো দ্রুত বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া, এর মাধ্যমে পলিমার গঠন হয় এবং সেই পলিমারগুলোকে আমরা দ্রুত পলিমার বলে থাকি। আরেকটি হলো সংঘনন বা কনডেনসেশন পলিমার, অর্থাৎ কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে পলিমার গঠিত হয়, তাকে আমরা কনডেনসেশন পলিমার বলে থাকি। শৃঙ্খল বা দ্রুত পলিমার চেন
অর অ্যাডিশন পলিমার দ্রুত বিক্রিয়ার মাধ্যমে মনোমার অণুগুলো যুক্ত হয়ে এই ধরনের পলিমার গঠন করে। আমরা জানি অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তারা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যদি মনোমারে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে তাহলে এই মনোমারগুলি দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে পলিমার গঠিত করে। এইরূপ বিক্রিয়াতে কিন্তু কোনো ছোট অণু নির্গত হয় না। দ্রুত বিক্রিয়া আমরা দেখেছি A+B দিয়ে AB কোনোরূপ অণু নির্গত হয় না। এইরূপ পলিমারকে আমরা চেন বা অ্যাডিশনাল পলিমার বা শৃঙ্খল বা দ্রুত পলিমার বলে থাকি। আমরা মনোমার অণুর গঠন দেখলেই বুঝতে পারবো এটি কোন ধরনের পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যদি মনোমার অণুতে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে অর্থাৎ অসম্পৃক্ততা থাকে তাহলে ওই মনোমারগুলো দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হবে এবং উৎপন্ন পলিমারটাকে আমরা দ্রুত পলিমার বলে থাকি। উদাহরণ পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মনোমারে দ্বিবন্ধন উপস্থিত রয়েছে, তাই এরা যে পলিমারটি গঠিত করেছে সেইগুলো দ্রুত পলিমার হবে। কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে যদি কোনো পলিমার গঠিত হয় তাহলে তাদেরকে বলা হয় কনডেনসেশন পলিমার। কনডেনসেশন বিক্রিয়া অর্থাৎ দুটো কার্যকারী মূলকের মধ্যে বিক্রিয়া হয় এবং সেই ক্ষেত্রে ছোট অণু যেমন জল অথবা অ্যামোনিয়া অথবা HCl এইরকম কিছু অণু নির্গত হয় দিয়ে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। এইভাবে সৃষ্টি পলিমারকে আমরা বলে থাকি কনডেনসেশন পলিমার। আমাদের একটি উদাহরণ হলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যামিনো অ্যাসিড নেওয়া হয়েছে গ্লাইসিন, এইগুলো অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে কার্যকারীমূলক অ্যাসিড, এখানে কার্যকারীমূলক অ্যামিন, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে অ্যামাইড বন্ধনের দ্বারা দিয়ে পলিমার গঠন করেছে। এটা একটা পলিঅ্যামাইড বা প্রোটিন উৎপন্ন হয়েছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকারী মূলকগুলো পরস্পরের সাথে বিক্রিয়া হচ্ছে এবং একটি জলের অণু নির্গত হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা কনডেনসেশন বিক্রিয়া বলে থাকি। তাহলে মনোমার অণুতে যদি কার্যকারী মূলক উপস্থিত থাকে তাহলে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে এবং উৎপন্ন যে পলিমারটি হয় তাদেরকে আমরা কনডেনসেশন পলিমার বলে থাকি। নেক্সট ক্লাসিফিকেশান হচ্ছে গঠন আকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ। আমরা যদি পলিমারগুলোর গঠন দেখি তাহলে দেখা যাচ্ছে যে লিনিয়ার গঠন আকৃতির হতে পারে, তাহলে রৈখিক পলিমার তাদেরকে বলি। উদাহরণ নাইলন, পলিস্টার, পলিভিনাইল ক্লোরাইড। HDPE হাই ডেন্সিটি পলিইথিলিন, PE অর্থাৎ পলিইথিলিন, H ফর হাই, D ফর ডেন্সিটি। ব্রাঞ্চড পলিমার হতে পারে অর্থাৎ এইরকম লম্বা শৃঙ্খল রয়েছে, তার শাখাও রয়েছে, কিছু ছোট ছোট শাখা রয়েছে, এই ধরনের পলিমারও গঠিত হতে পারে, এদেরকে আমরা বলি ব্রাঞ্চড পলিমার। উদাহরণ হচ্ছে LDPE, PE মানে পলিইথিলিন আর LD মানে লো ডেন্সিটি পলিইথিলিন। আমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টারে দেখেছি অ্যামাইলোপেকটিনে পার্শ্ব শৃঙ্খল থাকে এরকম পলিমার শৃঙ্খলের মধ্যে। নেক্সট গঠন আকৃতি হতে পারে নেটওয়ার্ক পলিমার। এখানে আমরা দেখছি সরল শৃঙ্খলগুলো পরস্পরের কাছাকাছি যখন এসেছে তাদের মধ্যে আড়াআড়ি বন্ধন হয়েছে, এই বন্ধনগুলোকে আমরা আড়াআড়ি বন্ধন বলি। এটা আড়াআড়ি বন্ধন, এটা আড়াআড়ি বন্ধন, এটা আড়াআড়ি বন্ধন, এটাও আড়াআড়ি বন্ধন, এটাও আড়াআড়ি বন্ধন। অর্থাৎ এরা প্রথমে সরল শৃঙ্খল ছিল, তাদের শাখা ছিল যেখানে হয়তো কোনো কার্যকারীমূলক ছিল, এই শাখার কার্যকারীমূলক এই শাখার কার্যকারীমূলকের সঙ্গে বিক্রিয়া করেছে উত্তপ্ত করার ফলে, তার ফলে দেখতে পারা যাচ্ছে আড়াআড়ি বন্ধন হয়েছে। অথবা সরল শৃঙ্খলযুক্ত পলিমার ছিল,
তাকে আমরা বাইরে থেকে কোনো যৌগ সঙ্গে বিক্রিয়া করেছি বা মৌলর সাথে বিক্রিয়া করেছি, দিয়ে আড়াআড়ি বন্ধনগুলো সৃষ্টি করেছি, এই ধরনের পলিমারকে বলা হয় নেটওয়ার্ক পলিমার। এরা কিন্তু খুবই শক্তিশালী হয়, খুবই শক্ত হয়। আমরা এই বন্ধনগুলোকে ক্রস লিঙ্ক বলি, বাংলায় বলা হয় আড়াআড়ি বন্ধন। উদাহরণ হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, যাকে ব্যাকেলাইট বলা হয়। ভলকানাইজড রাবার, প্রাকৃতিক রাবারকে যদি আমরা সালফার সহ উত্তপ্ত করি তাহলে সালফারগুলো এইরকম আড়াআড়িভাবে যুক্ত হয়ে যায় এবং রাবারের ধর্ম পরিবর্তন করে দেয়। এই ধরনের রাবারকে আমরা ভালকানাইজড রাবার বলি এবং এই রাবারের গঠন হচ্ছে নেটওয়ার্ক এবং এটি একটি নেটওয়ার্ক পলিমারের উদাহরণ। আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। আমরা কোনো একটা পলিমারের টান শক্তি, এটাকে বলা হয় টেনসিবল স্ট্রেংথ, প্রসারণশীলতা ইলাস্টিসিটি, অনমনীয়তা, এটাকে বলা হয় টাফনেস। তাহলে পলিমারগুলোকে যখন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি তখন আমরা দেখি এদের টান শক্তি, এদের প্রসারণশীলতা এবং এদের অনমনীয়তা, এই ধর্মগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন পলিমারকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ধর্মগুলি নির্ভর করে পলিমার অণুর শৃঙ্খলে মধ্যকার পারস্পরিক আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর, অর্থাৎ অণুশৃঙ্খলের মধ্যে পারস্পরিক আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করে এই ধর্মগুলি। এই আকর্ষণ বল হতে পারে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল এবং হাইড্রোজেন বন্ডিং, যদি হাইড্রোজেন বন্ডিংয়ের সুযোগ থাকে তাহলে হাইড্রোজেন বন্ডিং হতে পারে এই আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বলের শক্তি অনুযায়ী পলিমারগুলিকে আমরা 4টে শ্রেণীতে ভাগ করে থাকি। আন্তঃআণবিক বলের শক্তি অনুযায়ী আমরা এদেরকে 4টে শ্রেণীতে ভাগ করে থাকি। প্রথম হলো ইলাস্টোমার বা স্থিতিস্থাপক পলিমার। সাধারণ উষ্ণতায় পীড়ন প্রয়োগ করার ফলে যে সমস্ত পলিমারের আকারের বিকৃতি ঘটে কিন্তু পীড়ন সরিয়ে নিলে আগের আকার ফিরে পায়, তাদেরকে আমরা স্থিতিস্থাপক পলিমার বলে থাকি। আমরা কিছু পলিমার যেমন রাবার, যাদের উপরে পীড়ন যদি আমরা প্রয়োগ করি তাহলে তাদের আকারের বিকৃতি ঘটে এবং পীড়নকে যদি আমরা সরিয়ে নিই তাহলে তারা আগের আকৃতি ফিরে পায়। এই ধরনের পলিমারকে আমরা ইলাস্টোমার বলি। সাধারণত দেখা যায় এদের শৃঙ্খলগুলো এরকম কুণ্ডলী আকৃতির থাকে এবং এই কুণ্ডলী আকৃতিগুলির মধ্যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল আছে, উইক ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল আছে। তার ফলে এখানে যদি টানা হয় তাহলে এটি বড় হয়ে যায় এবং যদি ছেড়ে দিই এই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল ফিরে পাওয়ার জন্য এরা আবার নিজেদের কাছাকাছি চলে আসে। উদাহরণ হচ্ছে প্রাকৃতিক রাবার বা SBR রাবার, যেখানে আমরা দেখতে পাই এই ধরনের আকর্ষণ বল রয়েছে। এদেরকে আমরা ইলাস্টোমার বলে থাকি। নেক্সট, ফাইবার বা তন্তু। যে সমস্ত পদার্থের দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত কমপক্ষে 100, দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত যদি কমপক্ষে 100 হয় তাদেরকে আমরা ফাইবার বা তন্তু বলে থাকি। সুতোর মতন আকারের আমরা দেখতে পাচ্ছি যে এখানে লম্বা লম্বা শৃঙ্খল এবং তারা পরস্পরের খুব কাছাকাছি রয়েছে। এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল। পলিমার অণুর শৃঙ্খলগুলো রৈখিক এবং সুশৃঙ্খলভাবে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং তারা ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে দিয়ে সবাই মিলে একটা সুতোর মতন আকার ধারণ করে।
সুশৃঙ্খলভাবে এবং ঘন সন্নিবিষ্টভাবে থাকার ফলে ফাইবারগুলো সাধারণত ক্লাস আকার হয়ে থাকে। সাধারণত এরা ক্লাস আকার পদার্থ হয়। উদাহরণ হচ্ছে নাইলন এবং টেরিলিন। নেক্সট হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় কিন্তু তাপ অপসরণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, এবং এই পদ্ধতি যদি পলিমারের ধর্ম অক্ষুণ্ণ রেখে বারবার সম্পন্ন করা যায় তবে তাদেরকে বলে থার্মোপ্লাস্টিক পলিমার। অর্থাৎ এক ধরনের পলিমার আছে যাদের উপর তাপ প্রয়োগ করলে নমনীয় হয়ে যায় এবং তাপ অপসরণ করলে অর্থাৎ ঠান্ডা করলে তারা শক্ত হয়ে যায়। আমরা আবার যদি তাপ প্রয়োগ করি আবার নমনীয় হবে, কিন্তু পলিমারের ধর্মর কোনো পরিবর্তন হবে না। এই রকম পলিমারকে আমরা বলে থাকি থার্মোপ্লাস্টিক পলিমার। এখানে আমরা দেখতে পাচ্ছি সরল শৃঙ্খলগুলো রয়েছে এবং আন্তঃআণবিক যে আকর্ষণ বল এদের মধ্যে থাকে সেটা হলো ইলাস্টোমার ও ফাইবারের মধ্যবর্তী, অর্থাৎ ইলাস্টোমারের চাইতে বেশি কিন্তু ফাইবারের তুলনায় আকর্ষণ বলটা কম। উদাহরণ হচ্ছে পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন। নেক্সট থার্মোসেটিং পলিমার। যেসব পলিমার তাপ প্রয়োগ করলে নমনীয় হয় এবং তাপ অপসরণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয়বার তাপ প্রয়োগ করে আর নমনীয় করা যায় না, তাদেরকে থার্মোসেটিং পলিমার বলে। অর্থাৎ এক ধরনের পলিমার পাওয়া যায় যাদের উপরে তাপ প্রয়োগ করলে তারা নমনীয় হয়, আবার ঠান্ডা করলে শক্ত হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার পুনরায় যদি তাপ প্রয়োগ করি তাহলে তারা আর কোনোদিনও নমনীয় হয় না। এই ধরনের পলিমারকে আমরা থার্মোসেটিং পলিমার বলে থাকি। এই ধরনের পলিমারগুলো সরল শৃঙ্খলযুক্ত থাকে এবং তাদের শাখাতে কিছু কার্যকারীমূলক থাকে। এরকম সরল শৃঙ্খল থাকে, তাদের কিছু কার্যকারীমূলক শাখার সঙ্গে যুক্ত থাকে। উত্তপ্ত করার ফলে এরা কাছাকাছি আসে এবং এই কার্যকারীমূলকগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে ফেলে, দিয়ে আড়াআড়ি বন্ধন গঠন করে ফেলে। এই আড়াআড়ি বন্ধন গঠনের ফলে তারা কিন্তু খুবই দৃঢ় অণুতে পরিণত হয়ে যায়। আমাদের উদাহরণ হচ্ছে ব্যাকেলাইট, এবং এদেরকে যদি আমরা তাপ প্রয়োগ করি এরা কিন্তু আর পুনরায় গলে যায় না, অর্থাৎ নমনীয় হবে না। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন অথবা টেরিলিন, তাহলে আমরা দেখতে পেলাম এদের মধ্যেই থার্মোসেটিং পলিমারের মধ্যে আকর্ষণ বল মনোমার পলিমার অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সবথেকে বেশি পরিমাণে থাকে। আমরা আর এক রকমভাবে পলিমারের ক্লাসিফিকেশান করতে পারি, সেটা হলো মনোমারের অণুগুলো অনুযায়ী। যদি একই ধরনের মনোমার অর্থাৎ একটাই মনোমার অংশগ্রহণ করে পলিমার গঠনে তখন সেই পলিমারকে আমরা বলে থাকি হোমোপলিমার। যদি একাধিক মনোমার অংশগ্রহণ করে থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাইমিন হেক্সাডাইমিন এখানে রয়েছে, এখানে অ্যাডিপিক অ্যাসিড রয়েছে, এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুটো মনোমার আলাদা আলাদা। আমরা নাইলন পেয়েছি 6,6, এটা নাইলন আমাদের উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মনোমার অংশগ্রহণ করেছে। তাই এই ধরনের পলিমার যেখানে একাধিক মনোমার অংশগ্রহণ করে থাকে তাদেরকে আমরা বলি কোপলিমার। আজকে এখান পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।